দ্য ডিপ ডাইভের আজকের এই বিশেষ গভীর আলোচনায় স্বাগত। আজকে আমাদের আলোচনার যে মূল মিশন বা উদ্দেশ্য, সেটা সত্যিই আমাদের চীনা জগতের সীমানাকে একটু চ্যালেঞ্জ করে। হ্যাঁ, একদম। আর আজ এই ৫ মার্চ ২০২৬ তারিখটা কিন্তু বিজ্ঞান জগতে একটা ঐতিহাসিক দিন হিসেবে লেখা থাকবে। ঠিক, আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের চিরচেনা জগৎকে দেখার দৃষ্টিভঙ্গিটাই শুধু বদলাবে না, বরং আগামী দশকের চিকিৎসা বিজ্ঞানের পুরো ভিত্তিটাই নতুন করে তৈরি করবে। আর এই গভীর আলোচনার জন্য আমরা বেশ কিছু অত্যন্ত চমকপ্রদ এবং গুরুত্বপূর্ণ উৎস ঘেঁটেছি। হ্যাঁ, যার মধ্যে একদম প্রথমেই আছে আইবিএম এবং বিশ্বের শীর্ষস্থানীয় কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকদের দ্বারা আজই প্রকাশিত একটি যুগান্তকারী সায়েন্স জার্নাল নিবন্ধ। সাথে আরও থাকছে এরভিন শ্রোডিঞ্জারের সেই বিখ্যাত ঐতিহাসিক বিড়াল চিন্তন পরীক্ষা সম্পর্কিত কোয়ান্টাম তত্ত্বের নথিপত্র। আর তার সাথে কোয়ান্টাম বায়োলজি বা কোয়ান্টাম জীববিদ্যা বিষয়ক বেশ কিছু রোমাঞ্চকর সাম্প্রতিক গবেষণাপত্র তো থাকছেই। একটু ভেবে দেখলে অবাক হতে হয়, কোথাও ১৯৩৫ সালের একটি কাল্পনিক বদ্ধ বাক্সে থাকা সেই জীবিত ও মৃত বিড়ালের অদ্ভুত ধারণা, আর কোথায় আজকের এই দিন যেখানে আমরা ল্যাবে এমন একটি সম্পূর্ণ নতুন অণু তৈরি করতে সক্ষম হয়েছি, যা হয়তো মানুষের আয়ু বা রোগ নিরাময়ের পুরো সমীকরণটাই একদিন বদলে দেবে। একদমই তাই। তো আজকের এই যাত্রাপথটি বিজ্ঞানের ইতিহাসের অন্যতম রোমাঞ্চকর একটি অধ্যায় হতে চলেছে। আমরা যদি সামগ্রিক চিত্রটার দিকে একটু তাকাই, চিরায়ত পদার্থবিদ্যা ক্লাসিক্যাল ফিজিক্সের সেই পরম নিশ্চয়তা বা গাণিতিক কাঠিন্য থেকে শুরু করে কোয়ান্টাম জগতের চরম অনিশ্চয়তায় মানুষের উত্তরণ। ঠিক, আর পরিশেষে সেই অনিশ্চয়তাকে কাজে লাগিয়েই আজকের এই কোয়ান্টাম চালিত ভবিষ্যতের দিকে পা বাড়ানো, পুরো বিষয়টাই আসলে অসাধারণ। একটা সময় ছিল যখন বিজ্ঞানীরা ভাবতেন এই মহাবিশ্ব হল নিউটনের সূত্রের ওপর চলা একটি বিশাল নিখুঁত ঘড়ির মতো। বিংশ শতাব্দীর শুরুতে বিজ্ঞানীদের সামনে উন্মোচিত হল এক সম্পূর্ণ অচেনা কোয়ান্টাম জগৎ। এই জগৎ সেই নিউটনীয় ঘড়ির কাঁটার মতো সুনির্দিষ্ট নয়। একদমই নয়, বরং এটি হল কেবলই সম্ভাবনার এক বিশাল গোলক ধাঁধা। এই জায়গাটাতেই আসলে আমার সবচেয়ে বেশি আগ্রহ। চিরায়ত পদার্থবিদ্যায় আমি যদি একটা টেনিস বল দেওয়ালে ছুঁড়ে মারি, পদার্থবিদ্যার সূত্র ব্যবহার করে আমি নিখুঁতভাবে বলে দিতে পারবো বলটা ঠিক কোথায় গিয়ে পড়বে আর কখন পড়বে। কিন্তু কোয়ান্টাম জগতে, যেখানে ইলেকট্রন বা ফোটনের মতো অতি পারমাণবিক কণাগুলো বিচরণ করে, সেখানে কণাগুলো একই সঙ্গে একাধিক অবস্থায় বা জায়গায় থাকতে পারে। আর বিজ্ঞানের ভাষায় এই অদ্ভুত আচরণকেই তো বলা হয় সুপারপজিশন, তাই না? হ্যাঁ, সুপারপজিশন। আর যখনই এই সুপারপজিশনের কথা আসে, তখনই আমাদের উৎসগুলোতে থাকা সেই বিখ্যাত এরউইন শ্রোডিঞ্জারের ১৯৩৫ সালের চিন্তন পরীক্ষাটা চলে আসে। যারা বিজ্ঞান নিয়ে সামান্যতম কৌতূহল রাখেন, তারা নিশ্চয়ই শ্রডিঞ্জারের বিড়ালের কথা শুনেছেন। পরীক্ষাটা ছিল এরকম: একটি বদ্ধ অস্বচ্ছ ইস্পাতের বাক্সে একটি জীবন্ত বিড়াল রাখা হলো। সাথে রাখা হলো একটি তেজস্ক্রিয় পরমাণু, একটি গাইগার কাউন্টার আর হাইড্রোসিয়ানিক অ্যাসিড বা বিষের একটি ফ্লাস্ক। নিয়মটা হলো, তেজস্ক্রিয় বিকিরণ হলে গাইগার কাউন্টার সেটি শনাক্ত করবে এবং একটি স্বয়ংক্রিয় হাতুড়ি দিয়ে বিষের ফ্লাস্কটি ভেঙে দেবে, যার ফলে বিড়ালটি মারা যাবে, আর বিকিরণ না হলে বিড়ালটি দিব্যি বেঁচে থাকবে। ঠিক কোয়ান্টাম গাণিতিক সূত্র বা ওয়েভ ফাংশন অনুযায়ী বাক্স না খোলা পর্যন্ত এবং ভেতরে উকি না দেওয়া পর্যন্ত বিড়ালটি একই সঙ্গে জীবিত এবং মৃত এই দুই অবস্থাতেই অবস্থান করে। কিন্তু এখানে যে ঐতিহাসিক বিষয়টা সবচেয়ে বেশি কৌতূহলোদ্দীপক এবং অনেকেই যা এড়িয়ে যান, তা হল এই চিন্তন পরীক্ষাটি নিয়ে মানুষের মধ্যে যুগের পর যুগ ধরে একটি বিশাল ভুল ধারণা প্রচলিত রয়েছে। ভুল ধারণা? হ্যাঁ, পপ কালচার বা সাধারণ আলোচনায় অনেকেই ভাবেন শ্রোডিঞ্জার বুঝি সত্যি বিশ্বাস করতেন যে বিড়ালটি একই সঙ্গে জীবিত ও মৃত থাকতে পারে। আচ্ছা। এবং তিনি বুঝে কোয়ান্টাম মেকানিক্সের এই জাদুকরী দিকটা প্রচার করতেই পরীক্ষাটি বানিয়েছিলেন। কিন্তু আমাদের ঐতিহাসিক উৎসগুলো সম্পূর্ণ ভিন্ন একটি সত্য তুলে ধরছে। কি রকম? শ্রোডিঞ্জার আসলে এই পরীক্ষাটি নিলস বোর এবং ওয়ার্নার হাইজেনবার্গের কোপেনহেগেন ব্যাখ্যার একটি চরম সমালোচনা বা বলা যায় ব্যঙ্গ হিসেবে উপস্থাপন করেছিলেন। দাঁড়ান, তার মানে শ্রোডিঞ্জার নিজেই তার এই বিখ্যাত তত্ত্বের বিরোধী ছিলেন? একদম তাই। আমাদের নোটে দেখলাম শ্রোডিঞ্জার এবং স্বয়ং অ্যালবার্ট আইনস্টাইন মনে করতেন
একটি বিড়াল একই সাথে জীবিত এবং মৃত থাকতে পারে এই ধারণাটি বাস্তবতার নিরিখে সম্পূর্ণ অযৌক্তিক। হ্যাঁ, বিজ্ঞানের ভাষায় যাকে বলা হয় রিডাকটিও অ্যাড অবসার্ডাম। মূলত কোয়ান্টাম বলবিদ্যার মেজারমেন্ট প্রবলেম বা পরিমাপজনিত সমস্যাটি কতটা অবাস্তব শোনা যায় সেটা চোখে আঙুল দিয়ে দেখানোর জন্যই তিনি এই কাল্পনিক বিড়ালের অবতারণা করেছিলেন, তাই তো? ঠিক ধরেছেন। আইনস্টাইন এবং শ্রোডিঞ্জারের মধ্যে রীতিমতো চিঠি চালাচালি হতো এই বিষয় নিয়ে। আইনস্টাইন ১৯৫০ সালে শ্রোডিঞ্জারকে লেখা একটি চিঠিতে স্পষ্টভাবেই বলেছিলেন যে হ্যাঁ, ওই চিঠির কথাটা আমার মনে আছে। তিনি বলেছিলেন একজন পর্যবেক্ষক পরিমাপ করার আগে বাস্তবতার কোনো অস্তিত্ব নেই। এই ধারণাটি একটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং দার্শনিক দিক থেকে দুর্বল খেলা। আইনস্টাইন তো একবার বিরক্ত হয়ে এমনও জিজ্ঞেস করেছিলেন, তুমি কি সত্যিই মনে করো যে ইঁদুর তাকিয়ে আছে বলে মহাবিশ্বের অস্তিত্ব তৈরি হচ্ছে? দারুণ একটা উক্তি। শ্রোডিঞ্জারও চাইছিলেন দেখাতে যে অতি পারমাণবিক জগতের এই নিয়মগুলোকে যদি আমরা আমাদের দৈনন্দিন জীবনের বড় কোনো বস্তুর উপর প্রয়োগ করি তবে তা কতটা হাস্যকর ফলাফলের জন্ম দেয়। ঠিক। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপটটা মাথায় রাখা খুব জরুরি আমাদের আজকের আলোচনার জন্য। কারণ সেই ১৯৩৫ সালের তাত্ত্বিক বিতর্কের যুগ, যেখানে বিজ্ঞানীরা কোয়ান্টাম জগতের কূটাভাস বা প্যারাডক্স নিয়ে কেবল তর্ক করতেন এবং চিঠি লিখতেন, আজ আমরা সেই যুগ থেকে বহু বহু দূরে চলে এসেছি। হ্যাঁ, আজ ৫ মার্চ ২০২৬। আজ সায়েন্স জার্নালে আইবিএম এবং অক্সফোর্ড, ম্যানচেস্টারের মতো বিশ্ববিদ্যালয়গুলোর বিজ্ঞানীরা এমন একটি খবর প্রকাশ করেছেন যা রীতিমতো বিজ্ঞান কল্পকাহিনীকে হার মানায়। তারা একটি সম্পূর্ণ নতুন অণু আবিষ্কার করেছেন যার নাম দেওয়া হয়েছে C13Cl2। মানে C13Cl2 শুধু আবিষ্কারই নয়, তারা আক্ষরিক অর্থেই একে ল্যাবে নিজেদের হাতে তৈরি করেছেন। আর এই C13Cl2 অণুটি বিজ্ঞানের ইতিহাসে একটি সত্যিকারের মাইলফলক। এই অণুটির সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্য হল এর গঠনগত বিন্যাস বা ইলেকট্রনিক টপোলজি। বিজ্ঞানীরা এটিকে বলছেন হাফ মেবিউস টপোলজি। সহজ কথায় বলতে গেলে এই অণুটির ভেতরে ইলেকট্রনগুলো সাধারণ অণুর মতো সোজা পথে বা সাধারণ বৃত্তাকার কক্ষপথে ঘোরে না। না, তারা একটি স্ক্রু বা কর্ক স্ক্রুয়ের মতো প্যাচিয়ে প্যাচিয়ে ঘোরে। এই হাফ মেবিউস বিষয়টা আরেকটু ভেঙে বোঝার চেষ্টা করি। যারা শুনছেন তারা যদি মেলায় পাওয়া যায় এমন কাগজের ফিতা বা রিবন কল্পনা করেন, সেই ফিতাটাকে একবার পেঁচিয়ে যদি দুই মাথা জোড়া দেওয়া হয় তাহলে তার একটা মাত্র তল তৈরি হয়। হ্যাঁ, মেবিউস স্ট্রিপ। এখানেও ব্যাপারটা অনেকটা সেরকম। ইলেকট্রনগুলো যেন একটা নাগরদোলার ট্র্যাকে ঘুরছে, আর প্রতিবার ঘোরার সময় তারা নিজেদের অক্ষের ওপর ৯০ ডিগ্রি করে বেঁকে যাচ্ছে। এবং শুরুর অবস্থায় বা মূল ফেজে ফিরে আসতে এদের পুরো ৪টে লুপ বা সার্কিট সম্পন্ন করতে হয়। সবচেয়ে বড় কথা হলো প্রকৃতিতে এমন কোনো অণু আগে কখনো অস্তিত্বশীল ছিল না। একদমই না। আইবিএমের ল্যাবে পরম শূন্য তাপমাত্রার কাছাকাছি পরিবেশে অতি উচ্চ শূন্যস্থানে বা আল্ট্রা হাই ভ্যাকিউমে পরমাণুগুলোকে একটি একটি করে স্ক্যানিং টানেলিং মাইক্রোস্কোপ বা STM-এর নিখুঁত ভোল্টেজ পালস দিয়ে সাজিয়ে এই অণু তৈরি করা হয়েছে। আর এই তৈরির প্রক্রিয়াটি আসলে সবচেয়ে বিস্ময়কর। এটি যেন লেগো ব্লক দিয়ে এমন একটি কাঠামো তৈরি করা যা প্রকৃতির নিজস্ব ব্লুপ্রিন্টে নেই। আমরা যেন প্রকৃতির নিয়ম নিজেদের হাতে তুলে নিয়েছি। ঠিক তাই এই অণুটি তৈরি করার মাধ্যমে আমরা প্রমাণ করেছি যে আমরা পদার্থের একদম গভীরে গিয়ে তাকে সম্পূর্ণ নতুন রূপ দিতে পারি। আমার পড়া নোটে ম্যানচেস্টার ইউনিভার্সিটির ডক্টর ইগোর রোনসেভিচের একটি চমৎকার উদ্ধৃতি আছে যা এই বিষয়টিকে আরও পরিষ্কার করে দেয়। হ্যাঁ, ওই কোটেশনটা দারুণ। তিনি বলেছেন, বিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বিজ্ঞানীরা অণুর বৈশিষ্ট্য বদলাতে একটি রাসায়নিক উপাদানের বদলে আরেকটি উপাদান বসাতেন। এরপর শতাব্দীর শুরুতে এলো স্পিনট্রনিক্স, যেখানে ইলেকট্রনের স্পিন বা ঘূর্ণনকে কাজে লাগানো হলো। কিন্তু আজ এই নতুন অণুটির টোপোলজি কোনো নির্দিষ্ট বা অনর বিষয় নয়। একদম না। এই অণুটিকে বিজ্ঞানীরা ইচ্ছামতো ডান দিকে ঘোরাতে পারেন, বাঁদিকে ঘোরাতে পারেন, বা চাইলে একদম প্যাঁচমুক্তও করে ফেলতে পারেন। আর একেই বলা হচ্ছে সুইচেবল ডিগ্রি অফ ফ্রিডম। তার মানে হলো কোয়ান্টাম টোপোলজি এখন আর কেবল অন্ধকারে হাতড়ে বেড়ানো বা আবিষ্কারের বিষয় নয়। এটি পুরোপুরি মানুষের দ্বারা নিয়ন্ত্রিত একটি প্রকৌশল, একটি ইঞ্জিনিয়ারিং। আর এই ইচ্ছামতো পরিবর্তন করার স্বাধীনতাই হল কোয়ান্টাম ইঞ্জিনিয়ারিংয়ের আসল চাবিকাঠি। আমরা এখন পদার্থের আণবিক স্তরে গিয়ে নিজেদের ইচ্ছামতো সুইচ অন অফ করার মতো করে পদার্থের ভৌত রূপরেখা পরিবর্তন করছি। কিন্তু এই সাফল্যের পথে একটি বিরাট বাধা ছিল, যা বুঝতে পারাটা আমাদের আজকের এই গভীর আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ।
সেই বাধাটা কি? এই C13Cl2 অণুটি কিভাবে কাজ করবে সেটা তৈরি করার আগে তাত্ত্বিকভাবে বুঝতে গিয়ে আমাদের চিরাচট সুপার কম্পিউটারগুলো চরমভাবে ব্যর্থ হয়েছিল। কিন্তু কেন ব্যর্থ হলো? আজকের দিনে তো আমাদের কাছে এত শক্তিশালী সব সুপার কম্পিউটার আছে যেগুলো প্রতি সেকেন্ডে ট্রিলিয়ন ট্রিলিয়ন হিসাব করতে পারে। তাহলে একটা মাত্র অণুর গঠন বুঝতে সেগুলো কেন হার মানল? ভালো প্রশ্ন। আমি যতদূর পড়েছি, চিরায়ত কম্পিউটারগুলো বড়জোর 18টি ইলেকট্রনের নিখুঁত মডেল তৈরি করতে পারে। এর বেশি হলেই তারা ধুঁকতে শুরু করে। আর ঠিক এই জায়গাটিতেই আসে কোয়ান্টাম এন্ট্যাঙ্গেলমেন্ট বা কোয়ান্টাম বিজোড়নের ধারণা। আচ্ছা। C13Cl2 অণুর ভেতরে মোট 32টি ইলেকট্রন আছে হুম। এবং এরা প্রত্যেকে একে অপরের সাথে গভীরভাবে বিজড়িত অবস্থায় থাকে। হ্যাঁ। এর মানে হল একটি ইলেকট্রনে অবস্থায় বিন্দুমাত্র পরিবর্তন হলে অন্য 31টি ইলেকট্রন তাৎক্ষণিকভাবে প্রভাবিত হয়। ওহ, বুঝতে পেরেছি। চিরায়ত কম্পিউটার তো 0 এবং 1 এই বাইনারি বিট ব্যবহার করে কাজ করে? ঠিক, যখন 18টি ইলেকট্রনের ওপরেই বিজড়ন ঘটে তখন সম্ভাব্য অবস্থার সংখ্যা এত সূচকীয় হারে বা এক্সপোনেনশিয়ালি বাড়তে থাকে যে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাধারণ মেশিনগুলোর মেমোরি এবং প্রসেসিং ক্ষমতা শেষ হয়ে যায়। 32টি বিজড়িত ইলেকট্রনের প্রতিটি সম্ভাবনাকে মেপে দেখার ক্ষমতা সাধারণ কম্পিউটারের নেই। একদমই নেই। আর ঠিক এই কারণেই বিজ্ঞানীদের কোয়ান্টাম কম্পিউটারের দ্বারস্থ হতে হয়েছিল। কারণ কোয়ান্টাম কম্পিউটারগুলো সাধারণ বিটের বদলে কিউবিট ব্যবহার করে কাজ করে। আর এই কিউবিটগুলো ঠিক ওই শ্রডিঞ্জারের বিড়ালের মতোই সুপারপজিশন এবং এন্ট্যাঙ্গেলমেন্টের নীতি মেনে চলে। তার মানে অণুর ভেতরের ইলেকট্রনগুলো যে কোয়ান্টাম ভাষায় কথা বলে, কোয়ান্টাম কম্পিউটারও ঠিক সেই একই ভাষায় কথা বলে। চমৎকার বলেছেন। তাদের আর বাইনারি ভাষায় অনুবাদ করার কোনো প্রয়োজন পড়ে না। আর এই কারণেই IBM তাদের কোয়ান্টাম প্রসেসিং ইউনিট বা কিউপিইউ সাধারণ সিপিইউ এবং জিপিইউর এক অপূর্ব সমন্বয় ঘটিয়ে কোয়ান্টাম সেন্ট্রিক সুপার কম্পিউটিং ব্যবহার করেছে। হ্যাঁ, এই হাইব্রিড সিস্টেমটি ব্যবহার করেই তারা এই অণুর বৈশিষ্ট্য এবং এর পেছনের জটিল মেকানিজম প্রমাণ করেছে। এখানে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক টার্ম আছে যা আমাদের উৎসগুলোতে বারবার এসেছে। কোনটা বলুন তো? হেলিক্যাল সিউডো জাহান টেলর ইফেক্ট। দাঁড়ান, এই বিশাল বৈজ্ঞানিক শব্দটা সাধারণ শ্রোতাদের জন্য একটু পরিষ্কার করা দরকার। হেলিক্যাল সিউডো জাহান টেলর এফেক্ট বলতে আসলে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, যদি খুব সহজ একটি উপমা দিয়ে বলি, ধরে নিন আপনার কাছে একটি বইয়ের তাক আছে যেখানে 10টি বই খুব সুন্দর করে আটে। এখন আপনি যদি সেখানে জোর করে 11টি বই ঢোকাতে যান, তাহলে বইগুলো একটু বাঁকা হয়ে বা দুমড়ে মুচড়ে জায়গা করে নেবে, তাই তো? হ্যাঁ, তা তো বটেই। অণুর ক্ষেত্রেও ঠিক এমনটাই ঘটে। যখন কোনো অণুর ইলেকট্রনগুলো এমন একটি জ্যামিতিক বিন্যাসে থাকে যা তাত্ত্বিকভাবে সুষম কিন্তু স্থিতিশীল নয়, তখন সেই অণুটি স্থিতিশীলতা পাওয়ার জন্য নিজের গঠনকে একটু বিকৃত বা বাঁকিয়ে ফেলে। আচ্ছা। এই বিকৃতিটাকেই বলে জহান টেলর ইফেক্ট। আর C13Cl2 অণুর ক্ষেত্রে এই বিকৃতিটা ঘটে একটি স্ক্রু বা হেলিক্যাল প্যাচের মতো। কোয়ান্টাম কম্পিউটার এই পুরো সূক্ষ্ম পরিবর্তনটাকে নিখুঁতভাবে সিমুলেট করতে পেরেছে। এই সিমুলেশনের বিষয়টি আমাকে বিখ্যাত পদার্থবিজ্ঞানী রিচার্ড ফাইনম্যানের একটি পুরনো স্বপ্নের কথা মনে করিয়ে দিচ্ছে। হ্যাঁ, IBM-এর আলেসান্ড্রো কিউরিওনিও তার বক্তব্যে ঠিক এই কথাটাই স্মরণ করেছেন। 1981 সালে ফাইনম্যান বলেছিলেন, প্রকৃতি তো আর ক্লাসিক্যাল নয়, ড্যামেট। তাই প্রকৃতিকে যদি সিমুলেট করতে হয় তবে তোমাকে কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনেই কম্পিউটার বানাতে হবে। আজ প্রায় ৪৫ বছর পর বিজ্ঞানীরা ফাইনম্যানের সেই স্বপ্নকে চোখের সামনে বাস্তবায়িত হতে দেখছেন। এবং এই বাস্তবায়নের প্রভাব তো কেবল পদার্থবিদ্যার গবেষণাগারেই সীমাবদ্ধ থাকছে না, তাই না? না, একদমই না। আমরা যদি একটু বৃহত্তর প্রেক্ষাপটে বিষয়টিকে দেখি, এই কোয়ান্টাম বিপ্লব আমাদের জীববিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞানে এক অভাবনীয় পরিবর্তন আনতে চলেছে। একসময় জীববিদ্যা এবং কোয়ান্টাম পদার্থবিদ্যাকে সম্পূর্ণ আলাদা দুটি মেরুর বিষয় মনে করা হতো। জীববিদ্যা কাজ করে প্রোটিন, কোষ বা টিস্যুর মতো বড় স্তরে, আর কোয়ান্টাম কাজ করে সাবঅ্যাটমিক বা অতি পারমাণবিক স্তরে। কিন্তু ১৯৪৪ সালে সেই একই শ্রোডিঞ্জার, যার বিড়ালের কথা আমরা একদম শুরুতে বললাম, তিনি হোয়াট ইজ লাইফ বা জীবন কি নামে একটি বিখ্যাত বই লিখেছিলেন। ও হ্যাঁ, সেই বইটার কথা তো উৎসগুলোতেও উল্লেখ আছে। সেই বইয়ে তিনি প্রথম ধারণা দেন যে জীবনের মৌলিক প্রক্রিয়াগুলো, যেমন জিনের মিউটেশনের পেছনে কোয়ান্টাম মেকানিক্সের সরাসরি হাত থাকতে পারে। তার মানে
শ্রোডিঞ্জার শুধু পদার্থবিদ্যার জগতেই সীমাবদ্ধ ছিলেন না, তিনি জীববিদ্যার কোয়ান্টাম ভিত্তি নিয়েও অনেক আগেই ভেবেছিলেন। ঠিক তাই। আর আজ আমরা সেই চিন্তাধারার ওপর ভিত্তি করেই কোয়ান্টাম বায়োলজির যুগে পুরোপুরি প্রবেশ করেছি। আমাদের হাতে থাকা উৎসগুলোতে চিকিৎসাবিজ্ঞানে এই কোয়ান্টাম জ্ঞানের প্রয়োগ নিয়ে যে তথ্য দেওয়া আছে তা সত্যি যে কোনো সায়েন্স ফিকশন সিনেমাকে হার মানায়। যেমন ধরুন ওষুধ আবিষ্কার বা ড্রাগ ডিসকভারির বিষয়টি। বর্তমানে নতুন একটি ঔষধ তৈরি করে বাজারে আনতে 10 থেকে 15 বছর সময় লেগে যায়, আর খরচ হয় বিলিয়ন বিলিয়ন ডলার। কারণ ল্যাবে ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে হাজার হাজার রাসায়নিক যৌগ পরীক্ষা করে দেখতে হয়। আর ঠিক এই জায়গাতেই কোয়ান্টাম কম্পিউটার গেম চেঞ্জার হতে চলেছে। কিভাবে? ওষুধ আবিষ্কার মূলত একটি অত্যন্ত জটিল লক অ্যান্ড কি বা তালা চাবির সমস্যা। মানুষের শরীরের নির্দিষ্ট প্রোটিন হল তালা, আর ওষুধের অণু হল চাবি। এ প্রোটিন এবং অণু উভয়ই কিন্তু অসংখ্য ইলেকট্রন দ্বারা গঠিত, এবং এদের মিথস্ক্রিয়া পুরোপুরি কোয়ান্টাম মেকানিক্সের নিয়ম মেনে চলে। আর চিরায়ত কম্পিউটার তো এই মিথস্ক্রিয়া নিখুঁতভাবে মাপতে পারে না। একদম না। কিন্তু এখন ওই C13Cl2 অণুর 32টি ইলেকট্রনকে যেভাবে আমরা সিমিউলেট করতে পারলাম, ঠিক সেই একই কোয়ান্টাম প্রযুক্তির সাহায্যে আমরা ওষুধের অণু এবং মানবদেহের প্রোটিনের মধ্যকার জটিল মিথস্ক্রিয়া ল্যাবে পরীক্ষা করার আগেই কম্পিউটারে নিখুঁতভাবে মেপে ফেলতে পারব। এর অর্থ হল কোনো রাসায়নিক যৌগটি কোনো নির্দিষ্ট ভাইরাসের প্রোটিনকে ব্লক করবে বা ক্যান্সার কোষকে ধ্বংস করবে, তা আমরা কম্পিউটারের স্ক্রিনেই নিখুঁতভাবে ডিজাইন করে ফেলতে পারব। হ্যাঁ, এটা নতুন ওষুধ তৈরির প্রক্রিয়াকে অবিশ্বাস্য রকম দ্রুত এবং সাশ্রয় করে তুলবে। শুধু ওষুধ আবিষ্কারই নয়, জিনোমিক বিশ্লেষণ বা ডিএনএ গবেষণার ক্ষেত্রেও তো এর বিশাল প্রভাব রয়েছে। মানুষের ডিএনএতে থাকা বিলিয়ন বিলিয়ন জেনেটিক ডেটা প্রসেস করা সাধারণ কম্পিউটারের জন্য আজও একটা বড় চ্যালেঞ্জ। একদমই তাই। প্রতিটি মানুষের জেনেটিক ব্লুপ্রিন্ট সম্পূর্ণ আলাদা। কোয়ান্টাম কম্পিউটিং এই বিশাল পরিমাণ জিনোমিক ডেটাসেটের মধ্যে থাকা অতি সূক্ষ্ম প্যাটার্নগুলো মুহূর্তের মধ্যে খুঁজে বের করতে পারবে। এর ফলে প্রতিটি রোগীর নিজস্ব ডিএনএ প্রোফাইল অনুযায়ী একদম সুনির্দিষ্ট চিকিৎসা পদ্ধতি তৈরি করা সম্ভব হবে, যাকে আমরা বলি পার্সোনালাইজড মেডিসিন। ঠিক বলেছেন। অর্থাৎ সবার জন্য একই জ্বরের ওষুধ নয়, বরং আপনার ডিএনএর কোড পড়ে কোয়ান্টাম কম্পিউটার ঠিক করবে কোন অণুটা শুধু আপনার শরীরের জন্যই সবচেয়ে ভালো কাজ করবে। ব্যাপারটা ভাবলেই তো গায়ে কাঁটা দেয়। চিকিৎসা বিজ্ঞানের রোগ নির্ণয় বা সেন্সিংয়ের ক্ষেত্রেও এই প্রযুক্তির বিশাল সম্ভাবনার কথা বলা হয়েছে গবেষণাপত্রগুলোতে। আমরা বর্তমানে যে এমআরআই বা পিইটি স্ক্যান ব্যবহার করি, সেগুলো কিন্তু কোয়ান্টাম মেকানিক্সের ওপর নির্ভর করেই কাজ করে। হ্যাঁ, যদিও আমরা অনেকেই তা খেয়াল করি না। পিইটি স্ক্যানে শরীরে পজিট্রন এবং ইলেকট্রনের ধ্বংস বা অ্যানিহিলেশনের ফলে যে গামা রশ্মি উৎপন্ন হয়, তা মেপেই তো শরীরের ভেতরের ক্যান্সার কোষের ছবি তৈরি হয়। তার মানে চিরায়ত এমআরআই বা পিইটি স্ক্যান মূলত প্রথম প্রজন্মের কোয়ান্টাম সেন্সর। ঠিক তাই। কিন্তু ভবিষ্যতের কোয়ান্টাম সেন্সরগুলো আরও এক ধাপ এগিয়ে যাবে। এরা সুপারপোজিশন এবং এনট্যাঙ্গলমেন্টকে কাজে লাগিয়ে এতই সংবেদনশীল হবে যে মানুষের শরীরের ভেতরে চলা এনজাইমের বিক্রিয়াগুলোতে যে কোয়ান্টাম টানেলিং ঘটে, সেই অতি সূক্ষ্ম বিষয়গুলো পরিমাপ করতে পারবে। এর সরাসরি লাভটা কি হবে সাধারণ মানুষের জন্য? এর সরাসরি লাভ হল রোগ নির্ণয়ের সময়কাল। ক্যান্সার, অ্যালজাইমার্স বা ডায়াবেটিসের মতো মারণব্যাধির ক্ষেত্রে কোষের ভেতর বায়োমার্কারগুলোর অতি সূক্ষ্ম পরিবর্তন ঘটে, যা বর্তমান যন্ত্রপাতিতে ধরা পড়ে যখন রোগটি অনেক দূর ছড়িয়ে পড়ে। কিন্তু এই কোয়ান্টাম সেন্সরগুলো রোগের একদম প্রাথমিক পর্যায়ে, অর্থাৎ শরীরের রোগ পুরোপুরি বাসা বাঁধার অনেক আগেই সেই অতি পারমাণবিক স্তরের পরিবর্তনগুলো শনাক্ত করে ফেলবে। অবিশ্বাস্য। আজকের এই দীর্ঘ উন্মেষণে আমরা সত্যি অসাধারণ একটি যাত্রাপথ পার করলাম। ১৯৩৫ সালের সেই তাত্ত্বিক বিতর্কের যুগ, যেখানে কোয়ান্টাম জগৎ নিয়ে কেবল চিঠি চালাচালি হতো। যেখানে আইনস্টাইন আর শ্রোডিঞ্জার ভাবতেন একটি বিড়ালের একই সাথে জীবিত ও মৃত থাকার ধারণাটি কতটা অযৌক্তিক এবং এটি শুধুই তাত্ত্বিক একটা কূটাভাস।
সেই যুগ পেরিয়ে আজ আমরা 2026 সালে এমন এক সময়ে পৌঁছেছি যেখানে আমরা বিজ্ঞানীরা ল্যাবে বসে নিজেদের ইচ্ছা মতো নতুন টোপোলজির অণু ডিজাইন করছি। C13Cl2 এর মতো হাফ মেবিউস অণু তৈরি করছি এবং কোয়ান্টাম সুপারকম্পিউটারের সাহায্যে প্রকৃতির সবচেয়ে জটিল রহস্যগুলোর জট খুলছি। আমরা আক্ষরিক অর্থেই শুধু জগৎকে বুঝতে শিখছি না, বরং একটি কোয়ান্টাম চালিত ভবিষ্যৎ নিজের হাতে নির্মাণ করছি। এই অভাবনীয় যাত্রার শেষে এসে যারা শুনছেন তাদের জন্য একটি অত্যন্ত গভীর এবং চিন্তামূলক প্রশ্ন তোলা যেতে পারে। হ্যাঁ, অবশ্যই। আমরা দেখছি যে কোয়ান্টাম কম্পিউটারের সাহায্যে মানবদেহের প্রতিটি জেনেটিক তথ্য এবং ঔষধের অণুকে নিখুঁতভাবে সিমুলেট এবং ইঞ্জিনিয়ারিং করা সম্ভব হতে চলেছে। এখন প্রশ্ন হল, যখন আমরা জীবনের প্রতিটি আণবিক এবং কোয়ান্টাম স্তরের ডেটা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে শিখব, তখন কি আমাদের জীবন বা প্রাণের চিরায়ত সংজ্ঞায় বদলে যাবে না? এটা একটা বিরাট প্রশ্ন। হয়তো এমন একদিন আসবে যেদিন মানবদেহ এই C13Cl2 অণুর মতো এমন এক কোয়ান্টাম ক্যানভাসে পরিণত হবে যাকে আমরা আমাদের ইচ্ছামতো পুনর্গঠন এবং প্রোগ্রাম করতে পারব। রোগ, বার্ধক্য বা জীবনের মেয়াদ, এই সব কিছুই কি তখন নিছক কিছু কোয়ান্টাম ইনফরমেশন সম্পাদনা করার বিষয়ে পরিণত হবে? আমরা কি তখন জৈবিক অস্তিত্বের সীমানা পেরিয়ে এক নতুন ধরনের কোয়ান্টাম সত্তায় পরিণত হব? কি অসাধারণ আর একই সাথে শিহরণ জাগানো একটা চিন্তা। মানবদেহ একটি পরিবর্তনশীল কোয়ান্টাম ক্যানভাস। এই ভাবনাটি সত্যি আমাদের অনেকক্ষণ আচ্ছন্ন করে রাখবে। বিজ্ঞান এভাবেই কল্পনার সীমানাকে প্রতিনিয়ত বিস্তৃত করে চলেছে, আর গতকালের অসম্ভবকে আজকের বাস্তবে পরিণত করছে। যারা এতক্ষণ মনোযোগ দিয়ে শুনছিলেন, আশা করি আজকের এই তথ্যগুলো এবং আলোচনা চিন্তার জগতে নতুন করে ভাবনার খোরাক যোগাবে। এই নতুন কোয়ান্টাম সম্ভাবনাগুলো নিয়ে আরও গভীরভাবে ভাবার এবং নিজেরা অন্বেষণ করার আহ্বান জানিয়ে আজকের এই গভীর আলোচনা এখানেই শেষ করছি। নতুন কোনো রোমাঞ্চকর বিষয় নিয়ে আমরা আবারও ফিরে আসব। বিজ্ঞান হোক আমাদের পথপ্রদর্শক।